সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পারভেজ করিম আব্বাসী। আব্বাসী, স্বাগত আপনাদের স্টুডিওতে। ধন্যবাদ মতি ভাই। শিরোনাম দেখছি, দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে ভুল সিগন্যালে বারবার ঘটছে রেল দুর্ঘটনা, অতি দাবদাহের পর অতিবৃষ্টি ও বন্যার সংখ্যা। মানবজমিন এর নাম সর্বস্ব প্রতিষ্ঠানের 590 কোটি টাকার লেনদেন, নানা সন্দেহ। নাইজারে মার্কিন বিমান ঘাঁটিতে রাশিয়ার সেনা মোতায়েন, উত্তেজনা। সমকাল অপরিকল্পিত 4 প্রকল্পে খরচা 65 কোটি টাকা, আন্দোলনের তহবিল আত্মসাৎ বিএনপি নেতাদের। আমাদের সময় নষ্ট হচ্ছে ওষুধের মান, দেশে দেশে ছড়াচ্ছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ। যায় দিন অফশোর ব্যাংকিং নিয়ে তোড়জোড়, 5 জেলায় তীব্র দাবপ্রবাহ, বৃষ্টিতেও ফেরেনি স্বস্তি। কালবেলা ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতাকর্মী, ধর্মান্তরকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন। দেশ রূপান্তর বিদেশ, ভয় কাটছে না সরকারের, অর্ধশত ক্যাসিনো কুশীলভ হাওয়া। সময়ের আলো, গরমে ফার্মেসিতে নষ্ট হচ্ছে ওষুধের মান, তানজিদের ব্যাটে সহজ জয়। আলোকিত বাংলাদেশ, পরিবেশ রক্ষায় চাই সম্মিলিত লড়াই, 10 টাকার টিকিটে চোখ দেখালেন শেখ হাসিনা। খবরের কাগজ, বজ্রপাত প্রতিরোধে ব্যর্থ হচ্ছে সব কৌশল, শান্তির সংস্কৃতি সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত। করতোয়া বড় 2 দলেই অস্বস্তি, শিবগঞ্জে চেয়ারম্যান পদে প্রার্থী এমপির ছেলে, শাশুড়ি ও শালক। টিভিএস স্যাটারডে, হোয়াট লাইজ এহেড ফর দ্য ইকোনমি। ফিনান্সিয়াল এক্সপ্রেস, মে স্মার্ট ইন্টারেস্ট রেট অন হোল্ড। আজকে টিভি বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম দিয়ে শুরু করতে চাই। বিজনেস স্ট্যান্ডার্ডের শিরোনাম যেটা আমি পড়ছিলাম, যে হোয়াট লাইজ এহেড ফর দ্য ইকোনমি। কী অবস্থায় আছি আমরা ইকোনমিতে? ধন্যবাদ মতি ভাই। এটা নিয়ে তো বেশ অনেকবারই আপনার প্রোগ্রামে আলাপ আলোচনা হলো। তো এখন লেটেস্ট যে ডেটা রিলিজ হয়েছে আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে, তারপর বাংলাদেশ ব্যাংক থেকে, এটা মিশ্র একটা ছবি আসছে, যেটা আমাদের দেশের অদূর ভবিষ্যতের জন্য স্বস্তিদায়ক না, অর্থনীতির জন্য অন্তত। এক হচ্ছে যে আমাদের রপ্তানি যে অ্যামাউন্টটা বা এক্সপোর্টের অ্যামাউন্টটা আগের বছরের তুলনায় প্রথম 10 মাসে কিন্তু কমে গেছে 3.93%-এর মতো, আগে ছিল 4.6%। 2 হচ্ছে যে একটু স্বস্তি জায়গা হচ্ছে যে রেমিটেন্স বেড়েছে 8%-এর মতো। এটা হচ্ছে দুটো হিসাবে করলাম। আরও 3-4টা ইন্ডিকেটর দিয়ে দিই। মূল্যস্ফীতি সরকারের চেষ্টা বলে, বা সেন্টার বা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের নানান ধরনের মুদ্রানীতি নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, তারপরেও কিন্তু 9% নিচে নামছে না। এটা হচ্ছে সরকারি স্ট্যাটিস্টিক্স থেকে। 4 হচ্ছে আপনি যদি দেখেন এখানে, আবার আজকেই মানে গতকালই পেপারে ছিল, যেহেতু IMF এর সাথে আমরা লোন নিয়েছি এবং বহুবার বলেছি IMF এর লোনের সাথে ওরা স্ট্রিংস অ্যাটাচ করে দেয়, মানে হচ্ছে কন্ডিশনাল লোনস। এর মধ্যে এখানে একটা আছে হচ্ছে যে আপনার রিফর্ম, মানে সংস্কারের নামে এটা হচ্ছে যে এখন যে পাওয়ারে যে এখানে হচ্ছে আমাদের সাবসিডি দিতে বা ভর্তুকি দিতে সরকারকে কমাতে হবে। এবং গতকাল এখানে অ্যানাউন্সমেন্ট ছিল যে সরকার এখন দফায় দফায় আপনার যদি পাওয়ার, এখানে ইলেকট্রিসিটি বলুন বা অন্যান্য ইউটিলিটিস বলুন, ওগুলো হচ্ছে বছরে এটাকে 4 বার করে এটার দাম বাড়াবে ফেজ ওয়াইজ, এবং এটা করবে হচ্ছে 3 বছর ধরে। তার মানে আপনি 3 বছরে 12 বার হচ্ছে আপনার হচ্ছে ইলেকট্রিসিটি বা অন্যান্য যে আপনার অ্যাপ্লায়েন্সেস এখানে যেগুলো আছে, ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি সব কিছুরই একটার সাথে একটা টেনে আসে, বিল বাড়তে থাকবে। আপনি একটার সাথে এগুলো মিলান। তারপর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যেখানে যে ইনিশিয়েটিভ ছিল, যেহেতু হচ্ছে যে আমরা বলছি হচ্ছে যে আমাদের 1,55,000 কোটি এইরকম বিশাল 155 লাখ ক্রোর্স, অ্যাকচুয়ালি 1.55 লাখ ক্রোড়ে যে আমাদের হিউজ অ্যামাউন্ট অফ যে আউটস্ট্যান্ডিং ডেট আছে বা ডিফল্ট লোনস আছে। তো এই বকেয়া লোনগুলোকে এখানে ঠিক করার জন্য একটা যে প্ল্যান করা হয়েছিল যে ব্যাংকের মার্জার, এবং এটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছিল, এবং অনেকে বলছে সুস্থ ব্যাংকগুলোকে কেন অসুস্থ করবো, অসুস্থ ব্যাংকের দায়ভার নেওয়ার জন্য। এখন যেটা দেখা যাচ্ছে হচ্ছে যে অনেক যে এখানে হচ্ছে যে ভালো ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু এখন মার্জারে যেতে চাচ্ছে না, বা যেগুলো হচ্ছে মনে করুন যে যেগুলো হচ্ছে রুগ্ন ব্যাংক সেগুলো কিন্তু মার্জারে যেতে চাচ্ছে না। তো এখন নানান ধরনের প্রতিবন্ধকতা শুরু হয়ে গেছে, এবং IMF এর আমরা যে ওদের সাথে নেগোসিয়েশন করছি 3rd ট্রান্চ অফ লোনসের জন্য,
এবং ফোর্থটা সামনাসামনি চলে আসবে, ওরা কিন্তু কন্ডিশন ইনসিস্টেন্সটা আরো বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে আবার আমরা মিক্সড রিয়াকশন দেখছি কি, আমরা কিন্তু এক্সচেঞ্জ রেটটা কিন্তু পুরোপুরি কিন্তু ফ্লোট করি নাই। তার জন্য হচ্ছে যে আমাদের যে মাল্টিপল এক্সচেঞ্জ রেটের জন্য কিন্তু হুন্ডির টাকাটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু ট্যাপ করা যাচ্ছে না। এখন সমস্যাটা হচ্ছে সব দিক দিয়ে, এবং ওয়ার্ল্ড ব্যাংক বলুন বা IMF বলুন, ADB বলুন, ওরা কিন্তু বাংলাদেশের গ্রোথ রেট কিন্তু কমিয়ে দিচ্ছে, এবং আমাদের কিন্তু বিদেশ থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেড়েই যাচ্ছে। আপনি কিন্তু দেখুন, আবার কিছুদিন আগেও কিন্তু আমরা হচ্ছে আবার IDB থেকে বোধহয় আমরা বড় আকারে একটা $1.4 বিলিয়ন লোন নিয়েছি আরো ফুয়েল নেওয়ার জন্য। এখন অন্য সময় কিন্তু অর্থনীতি যদি চাঙ্গা থাকে, আপনি লোন নেন, কোনো সমস্যা নেই, লোনটাকে আপনি রিপে করতে পারবেন। কিন্তু এখন কিন্তু হচ্ছে বৈশ্বিক অর্থনীতি কিন্তু এখন আসছে একটা স্থবির অবস্থায় আছে, আর তার মধ্যে হচ্ছে যে আমাদের যতগুলো হচ্ছে যে আপনার সামষ্টিক অর্থনীতির যে সূচক, সবগুলো কিন্তু চাপে আছে। তো আপনি যদি সবগুলো হিসাব মিলান, এর মধ্যে আপনি তাহলে কিন্তু আপনি দেখছেন হচ্ছে যে আমরা কিন্তু এখনো পুরোপুরি অর্থনৈতিক সংকটটা কাটিয়ে উঠতে পারিনি, এবং সামনে আমাদের যেহেতু আমাদের এখন যে ডেট সার্ভিসিং বা যে আমাদের যে এই যে আমরা ধার করেছি, ধারের উপর যে সুদ নিচ্ছি, সেগুলোর কিন্তু অ্যামাউন্টটা কিন্তু আমাদের লাফি বেড়ে যাচ্ছে। ধার তো শোধ করতে হবে। হ্যাঁ, ধার তো শোধ করতে হবে। ধার তো কেউ তো এটা গিফট না, এটা তো এড না, গ্র্যান্ট না। আমরা বলছি যে ঠিক আছে, দেশের এখানে আমাদের এখন অর্থনীতি বাড়ছে, আমাদের কিন্তু কি হচ্ছে কি, আমি আমার বর্তমানে এখানে সংকটের জন্য একটা ভবিষ্যতের দিকে এটা আমি ট্রান্সফার করছি বার্ডেনটা, কাউকে না কাউকে পে করতে হবে। অলরেডি কিন্তু আমাদের লোন রিপেমেন্ট করার যে আমাদের অ্যানুয়াল যে ডেট রিপেমেন্ট $2 বিলিয়ন মতো বেড়ে যাচ্ছে। তো এবং এইভাবে যে আমরা যে লোন আমরাগুলো নিয়েছি, এই যে আমাদের এতগুলো প্রকল্প করেছি, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, কিন্তু এইগুলো যে যা খরচ হওয়ার কথা ছিল যে 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে গেছে, এগুলো সব কিছু মিলে কিন্তু সার্বিকভাবে কিন্তু অর্থনীতির চাপটা পড়ছে, এবং এই চাপটা শেষ পর্যন্ত বহন করছে কে, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হচ্ছে যে এক হচ্ছে মধ্যম আয়ের লোকরা এবং নিম্ন আয়ের লোকরা। মধ্যম আয়ের লোকরা হচ্ছে একদম হচ্ছে যেটাকে বলে কট বিটুইন এ রক এন্ড আ হার্ড প্লেস, দুই দিকে ওরা পিষ্ট হচ্ছে। কেন? ও বেচারারা ওদের স্যালারি থেকে ইনকাম ট্যাক্সও কেটে নেওয়া হচ্ছে, তাদের ওখান থেকে হচ্ছে যে আপনার ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল সবই বেড়ে যাচ্ছে, এবং মূল্যস্ফীতির সাথে ওরা সামলাতে পারছে না। এবং নিম্ন আয়ের লোকের জন্য তাও কি সরকার কিছুটা হলেও তো হচ্ছে যে মনে করুন হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নেট বা সামাজিক সুরক্ষা খাতে টাকা দেয়, মধ্যম আয়ের লোকরা কার কাছে যাবে? আপনি কিন্তু এখনো দেখেন এখানে হচ্ছে যে ব্যবসা কিন্তু এই ঈদেও কিন্তু ওইরকম চাঙ্গা হয় না, কিন্তু এটা কিন্তু সব জায়গা থেকে যে এরকম ঈদে আপনারা এখানে দেখেন যে এখানে কেনা বেচার হাট বসে, সেরকম হয় এখানে। মানুষের হাতে টাকা না থাকলে হবে কি করে? এবং এর সাথে সাথে হচ্ছে কি দেশের অর্থনৈতিক বৈষম্যটা বেড়ে যাচ্ছে। গিনি কোএফিসিয়েন্ট হচ্ছে 0.499, মানে কিছু লোকের হাতে অনেক বেশি এখানে সম্পদ চলে আসে। এবং তার সাথে সাথে হচ্ছে যে আমাদের অর্থনীতি আমরা যদি এখন এটাকে আবার যদি আগের মতো বাড়াতে চাই, আপনি বলতে পারেন যে ঠিক আছে, তাও তো রপ্তানি হচ্ছে, তাও তো রেমিটেন্স আসছে, কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জে যে সংকট, যার জন্য প্রথমে আমাদের কাছে IMF এর কাছে লোনের জন্য যেতে হয়েছিল বা দ্বারস্থ হতে হয়েছিল, আমাদের কিন্তু এই রপ্তানির যে মাত্রা এখন আছে, বা আপনার মনে করুন হচ্ছে যে রেমিটেন্সের যে মাত্রাটা আছে অফিসিয়াল রেটে, সেটা কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের সংকট কিন্তু কাটাতে সামর্থ্যক হবে না। তার মানে কি, আমাদের এখনো অর্থনীতি প্রচন্ড এখানে প্রবলেম আছে, এবং এর মধ্যে হচ্ছে যে পলিসি কোঅর্ডিনেশন, পলিসি ইমপ্লিমেন্টেশন, এবং হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি যারা হচ্ছে যে সৎ ব্যবসায়ী, তাদেরকে হচ্ছে যে পলিসি সাপোর্ট দেওয়া। কিন্তু দেখা যায় কি এখানে হচ্ছে যে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী হচ্ছে যে নানান ধরনের হচ্ছে ক্ষমতার জোরে বা ক্রোনি ক্যাপিটালিজমের জন্য হচ্ছে তারা বেশি ফেভার পাচ্ছে। এবং এই যে কিছুদিন আগে রিপোর্ট গেল, এখনো কিন্তু দেশ থেকে বলছে যে অর্থ পাচার হচ্ছে, বিদেশি রিপোর্ট অনুযায়ী, সত্য মিথ্যা এটা হচ্ছে একটা যার উপরে। তো এই অর্থ পাচার হওয়া বা এই দুর্নীতি হওয়া, এগুলো সুষ্ঠু তদন্ত হওয়াটা অত্যন্ত দরকার সুশাসনের জন্য। এবং সুশাসনটা কিসের জন্য? বিদেশিরা বলছে না এটার জন্য না, এটা হচ্ছে যে আমাদের অর্থনীতি যদি আবার গতিশীলতা বাড়াতে চাই আমরা, তাহলে প্রথমে হচ্ছে যে আমাদের এই যে ব্যাংকিং খাতে যে এখানে ধস নেমেছে, ওটাকে হচ্ছে যারা হচ্ছে ইচ্ছা করে লোন নিয়ে লোন রিপে করছে না, এবং নানান ধরনের মানে মনে করুন এখানে হচ্ছে যে ওদের ইনফ্লুয়েন্সের জন্য বা প্রভাব খাটিয়ে যারা এখানে দিচ্ছে না, তাদের কাছ থেকে এই লোনগুলো উদ্ধার না করলে কিন্তু আমাদের দেশের লিকুইডিটি ক্রাইসিসটা যাবে না। আমাদের কাছে যে ব্যাংকিংয়ের যে, এবং লোকের কাছে কিন্তু ব্যাংকিং সেক্টরে বা স্টক মার্কেটের যে ক্রেডিবিলিটি কোনোদিন বাড়বে না। এগুলো কিন্তু অনেকগুলো, এবং আমি না, যে কোনো অর্থনীতিবিদকে নিয়ে আসেন, যে কোনো ব্যবসায়ীকে নিয়ে আসেন, যে কোনো সাধারণ মানুষকে নিয়ে আসেন, সে একই কথা বলবে।
এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে IMF এর এই সংস্কারের জন্য যে শর্তগুলো দিয়ে দিয়েছে, এগুলোর চাপ যাতে হচ্ছে নিম্ন আয়ের মধ্যম আয়ের লোকদের কাছে না, বেশিরভাগ সিংহভাগ যাতে না ওদের বহন করতে হয়, এটা কিন্তু দেখতে হবে। নাহলে কি হবে, দেশের দারিদ্র্য সীমা বাড়বে এবং আমাদের যে উন্নয়ন হয়েছে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে, বা এখানে যে বেশ কিছু এখানে যে কর্মসংস্থান হয়েছে, এগুলো কিন্তু আবার হচ্ছে এটা চাপের মুখে পড়বে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম সূচক যেটা, সেটাতে বাংলাদেশের অবস্থান কিন্তু ক্রমেই দুর্বল হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। সর্বশেষ যে খবরটা আসছে, বাংলাদেশ প্রেস ফ্রিডম লয়েস্ট ইন সাউথ এশিয়া আফটার আফগানিস্তান। জি, তো মতি ভাই আপনার সামনে তো বেশি বলা প্রেস ফ্রিডমের নিয়ে বলো, মায়ের কাছে মাসিক গল্প, আপনি হচ্ছে বর্ষিয়ান সাংবাদিক, কিন্তু এটাও তো হচ্ছে একটা ইনডাইটমেন্ট। কেন এখানে আমার যতদূর মনে হয়, আমি যখন নিউজ পেপার রিপোর্টটা পড়েছি, তো রিপোর্ট ভিতরে পড়েছিলাম, এর মধ্যে বোধহয় 1 নম্বরে বোধহয় আছে নেপাল, ইফ আই রিমেম্বার কারেক্টলি, এবং মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা এরা হচ্ছে আগে আগে, তো আমাদের জাস্ট উপরে আছে হচ্ছে বোধহয় ইন্ডিয়া। তবু ওদের 3 না 4 ধাপ ওদের বোধহয় ইম্প্রুভমেন্ট হয়েছে। তো আফগানিস্তান তো আমরা জানি যে তালেবান শাসিত, তো মানে তাদের তুলনায় আমরা 1 ধাপ উপরে থাকা কোনো স্বস্তির কথা না। দেখুন, ফ্রি মিডিয়া কেন দরকার আছে, আমি বলছি না ইরেসপন্সিবল মিডিয়া, মানে ফ্রি মিডিয়া, ফ্রি অ্যান্ড ভাইব্রেন্ট মিডিয়া। সারা বিশ্বে দেখা গেছে, এবং অমর্ত্য সেনের যে বিখ্যাত যে ফ্যামিনের যে পড়ে যে এখানে যে নোবেল বিজয়ী, যেখানে এটা উনি রিসার্চ করেছেন, ওখান থেকে আছে যে আমি ওইটা দিয়ে বলি যে এই বাংলা তখন তো অবিভক্ত বাংলা ছিল, এই যে মহামারী হলো বিশাল বড়, যে এখানে দুর্ভিক্ষ হলো, এই একটা কারণ ছিল হচ্ছে যে যেখানে ফ্রি মিডিয়া ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে সেন্সরশিপ ছিল, তার জন্যে এক জায়গায় হচ্ছে যে এখানে হচ্ছে দুর্ভিক্ষ বা এখানে হচ্ছে যে খাবারের অভাবে মানুষ মারা যাচ্ছে, ওটা কিন্তু আরেক জায়গায় যেত না। সো এখানে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকেও কিন্তু মিডিয়া হেল্প করতে পারে, কেন যে নানান ধরনের ত্রুটি বিচ্যুতি বা সুশাসনের অভাব হলে যেগুলো হয়, বা দুর্নীতি ওখানে হলে ওখানে হচ্ছে সরকারের সামনে বা সরকারের যে সংশ্লিষ্ট ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তি তাদের সামনে খুলে ধরা। এবং ফ্রি মিডিয়া থাকলে কি হয়, কি আমরা সবাই জানি যে ডিবেট হয়, বিতর্ক হয়, কনস্ট্রাকটিভ। আমি বলছি না যে হচ্ছে এটা হচ্ছে যে শুধু সমালোচনা করে, যে সমালোচনা, যেমন আমি আসলাম আমাকে এখানে মানুষ এখন থেকে ট্রোল করা শুরু করলো, এটা করতেই পারে, কিন্তু কথা হচ্ছে কি মত পছন্দ নাই করতে পারে, কিন্তু গঠনমূলক আলোচনা করে গঠনমূলক সমালোচনা করলে সরকারও কিন্তু লাভবান হয়, বিরোধী দলও লাভবান হয়, কনসার্ন যে এজেন্সিজ বা সার্ভিস প্রোভাইডার্স আছে গভর্নমেন্টের তারাও লাভবান হয়, বা সরকারের মনে করেন শুধু অর্থনীতির দিকে না বা বৈদেশিক নীতি নিয়েও কিন্তু নানান ধরনের প্রশ্ন হয়। একটা কারণে আপনি যদি দেখুন যে যুক্তরাষ্ট্র অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এটা থাকবে, এত বড় দেশে কেন থাকবে না, কিন্তু একটা কারণে যুক্তরাষ্ট্র কিন্তু এখনো টিকে যাচ্ছে এত সমস্যা সত্ত্বেও, কেন হচ্ছে একটা কারণ হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন। এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনটা ওদের তো শুধু কনস্টিটিউশনের ইনস্টাইন না, ফ্রিডম অফ মিডিয়ার দেখে এটার সবচেয়ে ভালো উদাহরণ আপনি যদি, আমি সেটা একটু ডাইভার্সন করছি, এখানে দেখুন হচ্ছে যে পলিসি ওয়াইজ কি ডেমোক্র্যাট বা রিপাবলিকান ওরা কিন্তু ইসরায়েলের প্রতি কমিটেড, এবং ইসরায়েল কিন্তু একটা মানে নেকেডলি নগ্নভাবে এটা জেনোসাইড কমিট করছে হচ্ছে প্যালেস্টাইনে, এবং ওদের কিন্তু গভর্নমেন্ট কিন্তু হচ্ছে যে কর্তা, এখানে যারা দায়িত্ব সংশ্লিষ্ট লোকরা যারা আছেন কর্তা ব্যক্তি, তারা কিন্তু ইসরায়েলের প্রতি সহানুভূতি, কারণ ইসরায়েলি লবি খুব ইনফ্লুয়েন্স। কিন্তু কলেজগুলোতে দেখেন, ইউনিভার্সিটিগুলোতে দেখেন, ইয়েল বলেন, স্ট্যানফোর্ড বলেন, হার্ভার্ড বলেন, কলম্বিয়া বলেন, ওখানকার হচ্ছে, এবং কি ওখানকার শুধু আমরা মনে করি মুসলমান ছাত্র না, ইহুদি ছাত্র, আমেরিকান মানে শ্বেতাঙ্গ ছাত্ররা, তারাই কিন্তু লড়াই করছে, প্রতিবাদ করছে, ক্রিটিসাইজ করছে হচ্ছে যুক্তরাষ্ট্রের পলিসির ব্যাপারে, যেটা রং, যেটা হচ্ছে যে এখানে ইসরায়েলকে এখানে হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে এবং প্যালেস্টাইনের সাথে নির্যাতন করে। ঠিক যেমন 1968-এ ভিয়েতনাম ওয়ারের নিয়ে লাইফ ম্যাগাজিন এটা বিশাল বড় রোল করে, আপনাদের মতো মনে থাকতে পারে। তো এবং এটাতে কিন্তু কোর্স কারেকশন ফিডব্যাক আসে, এবং প্রবলেম হয় কি যদি মিডিয়াতে যদি আপনি মনে করেন যে সরকারের আমলে হোক, এবং পুরো দক্ষিণ এশিয়াতে দেখা যাচ্ছে হচ্ছে যে মিডিয়া ফ্রিডম আস্তে আস্তে কমে আসছে। এখন প্রবলেমটা হচ্ছে কি, আপনার যদি মিডিয়া ফ্রিডমে যদি আপনি হাত দেন, তখন সমস্যাটা হয় কি, তখন মানুষ কিন্তু গুজবে বিশ্বাস করবে, মেইনস্ট্রিম মিডিয়াতে তখন কিন্তু গণতন্ত্র না থাকলে, সুস্থ রাজনীতি না থাকলে আপনি কিভাবে প্রেস ফ্রিডম, সবগুলো একটার সাথে একটা সম্পর্ক। এবং এর জন্য আমি বলছি শুধু নির্বাচনটা হওয়াটা, সুষ্ঠুভাবে নির্বাচন হওয়াটাই কিন্তু একটা না, আমরা মনে করি যে, এবং দুঃখজনকভাবে আমাদের মনে করি যে, এবং যখন কেউ ক্ষমতায় নেয় তখন কিন্তু অনেক কিছু বলে যে এটা করব সেটা করব নির্বাচন, কিন্তু আমাদের ফোকাস হচ্ছে কিন্তু ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া, এর বাইরে কিছু না, উইথ অল ডিউ রেসপেক্ট।
কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের তো বাকি যে ইনস্টিটিউশনসগুলো, অবকাঠামো যেগুলো আছে, সেগুলোকে স্বাধীন হতে হবে। এবং একটা পিলার অফ, মানে একটা ইন্ডিসপেন্সিবল পিলার অফ এ ভাইব্রেন্ট কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইজ ইস মিডিয়া। এবং মিডিয়া যদি ফ্রি না হয়, আমি জাস্ট এটা বলে এখানে শেষ করছি, এটা হচ্ছে কি তখন কি মানুষ হয় কি ওই ইন্টারনেট টিভিতে কে কি বললো, কোন রাজধানীতে বসে কে কি বললো, ভালো খারাপ গুজব, এবং এগুলোতে এখন কিন্তু মানুষ তখন এই হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়ে, এগুলো দিয়ে, ফেসবুকের মেসেজ দিয়ে, নানান ধরনের এখানে হচ্ছে ইয়েলো জার্নালিজম এবং হচ্ছে মন গড়া কথা তখন কিন্তু প্রাধান্য পায়। এবং এর জন্যই কিন্তু মেইন স্ট্রিম ট্যাবলয়েড বা মেইন স্ট্রিম নিউজ পেপারগুলা, মেইন স্ট্রিম মিডিয়ার এখানে হচ্ছে ওই ফ্রিডম অফ অ্যাকশন থাকা উচিত। এবং এটা কিন্তু হচ্ছে দেশের কিন্তু ডাইনামিজমটা বাড়ায়, বরঞ্চ কমে না। ওয়েল, আপনি জানেন 2024 মানে এই বছরটাতে পৃথিবীতে অনেক দেশে নির্বাচন হচ্ছে। বাংলাদেশ থেকে শুরু হলো। হ্যাঁ, এর মধ্যে আমেরিকা এবং ভারত উল্লেখযোগ্য। এই দুইটা নির্বাচনের দিকেই আপনার দৃষ্টি আছে। আপনি কি দেখছেন, ভারতে কি হতে যাচ্ছে আর আমেরিকায় বা কি হচ্ছে? একটা হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডেমোক্রেসিস ইন দ্য ওয়ার্ল্ড, যুক্তরাষ্ট্র, 200 বছরের উপরে। আরেকটা হচ্ছে লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ পপুলেশন, যদিও ওই ডেমোক্রেসির কোয়ালিটি নিয়ে যথেষ্ট প্রশ্ন থাকে। আমি তাড়াতাড়ি আগে হচ্ছে পাশের দেশ ভারতে যাই, তারপর এখানে হচ্ছে যে অলরেডি 7টা ধাপের নির্বাচন হয়, কিন্তু এখন 2 ধাপ অলরেডি হয়ে গেছে। 3 নম্বর নির্বাচনে এখানে স্টেজটা হবে হচ্ছে এই আমাদের 7 তারিখে, মে 7 তারিখে। এখন আপাতত যেটা ধারণা করা হচ্ছিল যে এনডিএ যেখানে হচ্ছে মানে বিপুল আকারে জিতবে, কিন্তু এখন ওদের হিসাবটা একটু পাল্টে গেছে। কেন? এক হচ্ছে এই তাপদাহর জন্য কিন্তু ভোটার টার্ন আউট কমে গেছে। এর সাথে সাথে যেটা হয়েছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর, এবং আমরা তো সবাই জানি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের হচ্ছে উনি হচ্ছেন অ্যাক্টিভিস্ট, যেটা যে বিজেপির হচ্ছে বেসিক্যালি মানে মাদার অর্গানাইজেশন। উনি কিন্তু 2014 সালে কিন্তু তবু জিতেছিল হচ্ছে অ্যাটলিস্ট অন পেপার বলেছিল হচ্ছে যে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, সবাইকে নিয়ে উন্নয়ন নিয়ে আসবে। 2019-এ ছিল হচ্ছে উগ্র জাতীয়তাবাদের ভিত্তিতে, ওই যে আপনার পুলওয়ামা ইত্যাদি ইত্যাদি এখানে এগুলা নিয়ে। 2024-এ কিন্তু মুখোশটা পুরোপুরি সরে গেছে। এখানে কিন্তু উনি হচ্ছে খোদ ভারতের প্রধানমন্ত্রী, এবং এটা আল জাজিরা বলেন, CNN বলেন, টাইমস অফ ইন্ডিয়া বলেন, আমি সবগুলো বরাদ দিয়ে বলছি, এটা মন গড়া না। এবং ইন্ডিয়াতে আপনি জানেন যে ওখানে হেট স্পিচ কিন্তু অ্যালাউড না, যে কোনো কমিউনিটি বা কোনো কাস্ট বা ধর্মকে টেনে নিয়ে আসা। কিন্তু উনি কিন্তু একের পর এক কিন্তু ওনার ইলেকশনে কিন্তু রেটরিক কিন্তু বাড়িয়ে চলছে। প্রথমে বলেছিল যে মুসলমানরা হচ্ছে লাভ জিহাদে আছে, যে হিন্দু মেয়ে থেকে ফুসলি ফাসলি নিয়ে ধর্ম কনভার্টেড করা। তারপর বললো ল্যান্ড জিহাদ, মানে হচ্ছে বলছে যে বিরোধী দল যদি ক্ষমতায় যায় তাহলে ওদেরকে বেশি জমি জামা দেওয়া হবে। এবং এখন বলছে পপুলেশন জিহাদ, যে ওরা হচ্ছে যে মুসলমানরা যদিও বা হচ্ছে আমরা ধরি হচ্ছে 200 কোটি, বাট ভারতের কিন্তু জনসংখ্যার তুলনায় কিন্তু ওরা মাত্র 15%ও না। এবং ওরা বলছে যে পপুলেশন জিহাদ কি, যে মুসলমান ফ্যামিলি মানে ইচ্ছা করে হচ্ছে বড় পরিবার নেয়, এবং ওরা হচ্ছে সরকারি এখানে সুবিধা নেয়, এবং হচ্ছে ওরা চাইছে হচ্ছে ভারতের যে হিন্দু রাষ্ট্র, যে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ওটাকে ওরা ওভারটার্ন করবে। কিন্তু একের পর এক সার্ভে করে গভর্নমেন্ট, ইন্ডিয়ার গভর্নমেন্টের সার্ভে থেকে দেখা গেছে কি, যে মুসলমান সম্প্রদায় ভারতের হচ্ছে ওদের বার্থ রেট সবচেয়ে কম। মানে এটা হচ্ছে মন গড়া মিথ্যা কথা। এবং এখন হচ্ছে বারবার রিপোর্টে আসছে যে হচ্ছে যে এখানকার যে মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা ভয় আছে, যে যেহেতু না ইলেকশনের 2টা রাউন্ডে এখানে যে টার্ন আউটটা ভালো হয় না, এবং ওরা হয়তোবা অ্যাবসলিউট মেজরিটি নাও পেতে পারে, তার জন্য হয়তোবা ওই যে যেটা বিজেপির সবচেয়ে বড় অস্ত্র, এবং যে কোনো রিলিজিয়াস পার্টি আছে, যে বিভাগ করে দেওয়া, বিভক্তির যে রাজনীতি, বিষাক্ত বিভক্তি রাজনীতি, পোলারাইজেশনের রাজনীতি, এটা করবে, এবং মুসলমান থেকে টার্গেট হিসেবে দেখাবে, এবং রায়েট দাঙ্গা এটা হতে পারে। এবং সবচেয়ে সারপ্রাইজিং, যদি আপনি একটু সময় যে এখানে আছে, যে উনি একটা সময় একটা স্পিচে বলেছেন, আই এম কোটিং, মানে ট্রান্সলেটিং, যে আমি সবাই বলে বিরোধী দল যে হচ্ছে যে তোমরা হচ্ছে সামাজিক সুরক্ষার খাত আমরা আরো বাড়ানো উচিত। কেন বাড়াবো? বাড়ালে তো হচ্ছে যে বাইরের দেশ থেকে যারা এখানে ঢুকে গেছে, ঘুষপেটিয়া বলে, মানে ইন্ট্রুডার, এই ঘুষপেটিয়াদেরকে আমরা তখন হচ্ছে ওরা সামাজিক সুবিধা দিবে। তার মানে উনি কাকে ইন্ডিকেট করছেন? যে পার্শ্ববর্তী দেশ থেকে, আইদার পাকিস্তান থেকে মুসলমান জনসংখ্যা চলে আসছে, নাহলে বাংলাদেশ থেকে। এখন বিপদের ব্যাপার হচ্ছে যে আমি বহুবার বলেছি, ওনাদের যে নাম্বার 2 অমিত শাহ বহুবার বলেছে যে বাংলাদেশ থেকে ইলিগাল মাইগ্রেশন আসে, অত্যন্ত দুঃখজনক। আমরা বলছি যে ওরা হচ্ছে মিত্র রাষ্ট্র, আমরা বলি ওদের স্ট্র্যাটেজিক কোঅপারেশন, ট্রানজিট, কানেক্টিভিটি সবকিছু দিয়ে আমাদের এখানে কোঅপারেশন আছে, কিন্তু বাংলাদেশিদেরকে ডিমোনাইজ করা হচ্ছে। একটা হচ্ছে NRC,
সিএএ, ওটা কাদের উপরে টার্গেটেড করা হচ্ছে। এবং এখানে এবং যখন একটা দেশের প্রধানমন্ত্রী যখন এইভাবে কমিউনাল স্পিচ এখানে উনি এনগেজ করছেন, কেন এটা হচ্ছে ওনার ইউএসপিটা কি, এটা করে যেতে হচ্ছে আমি হচ্ছে এই নর্থ ইন্ডিয়াতে এই যে হিন্দি বেল্ট, যেখানে হিন্দি ভাষাভাষী বেল্টে উনি যাতে ভোটটা পেয়ে উনি জিততে পারেন না। আর যদি না জিততে পারেন তখন হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা এমনিতে কমে আসে ভারতে, অন্যান্য দেশে কমে আসে, কিন্তু ভারতের কথা যেতে আছে, ওটা কমবে এবং হচ্ছে দাঙ্গা বা রাইট হওয়ার আশঙ্কা আছে। তো ভারতের গণতন্ত্র নিয়েও কিন্তু এখানে হচ্ছে যে হ্যাঁ ইলেকশন হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু ওদের যে এই গুণগত মানটা কিন্তু যথেষ্ট এখানে অবমূল্যায়ন হয়েছে, এবং এটা ভারতীয় এক্সপার্টরাই বলছেন। এখন আপনি চলে যান হচ্ছে যুক্তরাষ্ট্রের দিকে। যুক্তরাষ্ট্রের দিকে কেন জানি মনে হচ্ছে যে প্রথম দিকে ট্রাম্পকে মনে হচ্ছিল যে ওনার অতটা পসিবিলিটি নাই, কিন্তু যত দিন যাচ্ছে এখানে কিন্তু দেখুন হচ্ছে আমেরিকায় কিন্তু আস্তে আস্তে যে জব গ্রোথ, এটা হচ্ছে বড় ইন্ডিকেটর যে কত নতুন কর্মসংস্থান হচ্ছে, ওটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। মূল্যস্ফীতি যেটা কন্ট্রোলে আসছিল আবার একটু বাড়া শুরু করেছে এই ইরান ইসরায়েলের প্রবলেমে। এবং 3 নম্বর হচ্ছে যত ট্রাম্পকে নিয়ে ওই কেসে, ইমপিচমেন্ট কেসে শুরু হচ্ছে, ব্রাইবারি কেসে হচ্ছে, স্টর্মি ড্যান্স, এটা কিন্তু এক ধরনের ফ্রি পাবলিসিটি হচ্ছে। এবং আপনি কিন্তু দেখেন আবার বাইডেনের জন্য উভয় দিকে হচ্ছে ওর সংকট আছে। কেন আমেরিকার মধ্যে শ্বেতাঙ্গ যে ভোটাররা তারা মনে করে যে তারা একটা মাইনরিটি হয়ে যাচ্ছে, ওদের অ্যাকচুয়াল মানে ফলস, কিন্তু এর মধ্যে পারসেপশন আছে, তারা কিন্তু আবার হচ্ছে অ্যান্টি বাইডেনের দিকে ঝুঁকছে। এবং 2, উল্টা সাইডে যে ইমিগ্রেন্টরা যারা আছে, স্পেশালি মুসলিম ভোটাররা, তারা কিন্তু এবার ডেমোক্রেটদের উপর প্রচন্ড ক্ষিপ্ত, স্পেশালি বাইডেনের ডেমনস্ট্রেশনে, বাইডেনের রেজিমে। কেন ওরা মনে করছে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে বলে। তো এখন কিন্তু ডেমোক্রেটরা কিন্তু সাপোর্ট হেমারেজ করছে। এবং জাস্ট কয়েকদিন, এই 2 দিন আগে উনি কিন্তু একটা মানে বেশ, আপনি জানেন যেখানে হচ্ছে উনি একটা ইনডোর ব্রিফিং বলে ফেললো যে চায়না, রাশিয়া, জাপান এবং ইন্ডিয়া, ওদের কিন্তু একটা সমস্যা আছে, ওরা হচ্ছে অভিবাসী যারা আছে বা মাইগ্রেন্ট দিকে কিন্তু ওরা অ্যালাউ করে না, এবং ওরা কিন্তু জেনোফোবিক, মানে হচ্ছে যে বিদেশির দিকে তাদের দেশে থাকতে চায় না। তো ওদের এই একটা সমস্যা আছে, এটাও কিন্তু তার স্বভাব বিরুদ্ধ। এবং আপনি একটা খুব ইন্টারেস্টিং দেখবেন, হালে কিন্তু হচ্ছে যে মুকেশ আম্বানি এখানে হচ্ছে যে তার ছেলের এনগেজমেন্টে ঘটা করে বিয়ে হয়ে গেল, কয়েক হাজার কোটি টাকার কত খরচ হয়েছে, এটা বাবারে বাবা, নিউজ পেপার, মিডিয়া এখানে। কিন্তু দেখবেন যে হ্যাঁ মুকেশ আম্বানি দুনিয়ার মধ্যে টপ 10 ওয়েলদি পিপল, কিন্তু সবচেয়ে দেখেন ফেসবুকের মালিক বিল গেটস, সরি ফেসবুকের মালিক জাকারবার্গ, আপনার এখানে হচ্ছে আপনার মাইক্রোসফটের বিল গেটস, যত বড় বড় মালিকরা ছিল সবাই আসে। এবং তার সাথে সাথে আরেকজন কে চিফ গেস্ট ছিল ওদের, ইভাঙ্কা ট্রাম্প, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে, এবং অনেকে মনে করে ওনার উত্তরসূরি হওয়ার জন্য সে শেপ করছে, তার উপরে কিন্তু যথেষ্ট ইনভেস্টমেন্ট করছে। সো ইন্ডিয়ানরা কিন্তু এখন, এবং এটা তো জানার কথাই যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানরা তারা কিন্তু এখানে হচ্ছে যে এখন ওই মোদি যখন আসছিল, তারা কিন্তু ট্রাম্পের সাথে এখানে রিপাবলিকান এবং বিজেপির সাথে সম্পর্কটা কিন্তু এখন আরো মানে ধাপে ধাপে আরো উন্নতি হচ্ছে। তার মানে কিন্তু একটা হালকা হলো, এবং পুটিনের কথাবার্তা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সে কিন্তু কনফ্লিক্টটা ইউক্রেনে চালিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত ট্রাম্প না আসে। তাহলে হচ্ছে ভাবছে হয়তো বা সে এখানে একটা ছাড় পেতে পারে। সো ট্রাম্পের আসারও একটা সম্ভাবনা কিন্তু পুরোপুরি উড়ানো যায় না। এখনো হয়তো বলেন যে মনে করেন 55-45, কিন্তু এখানে সর্বশেষ যেটা আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে যেভাবে এই যে মানে এন্টি ইসরায়েল যেভাবে আপনার বিক্ষোভ হচ্ছে এবং যেভাবে সরকার পুলিশ দমন পীড়ন করছে, এর থেকে মানে বাইডেন প্রশাসন কি গেইন করছে? কিছুই করছে না, আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হচ্ছে যে আমেরিকাতে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন একটা হচ্ছে এনশ্রাইন্ড ওদের রাইট, ওদের কিন্তু ফ্ল্যাগ পোড়ার ওদের অধিকার আছে, মানে আমরা হয়তো এটা আমাদের কাছে পছন্দ, ওদের কাছে আছে। এখন ওরা যখন হচ্ছে ইউনিভার্সিটি যখন প্রতিবাদ করছে, এবং তখন যখন পুলিশ এসে যখন বলছে যে ইলিগাল ইনক্লুশন অফ স্পেসে বলে ওদেরকে এখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ওদেরকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে, এতে কি হচ্ছে ইয়াং ভোটাররা যারা আগে বাইডেনের সবচেয়ে বড় সাপোর্টার ছিল, ইউনিভার্সিটি গোয়িং যে স্টুডেন্টরা বা ইউনিভার্সিটি জাস্ট গ্রাজুয়েট করা, তাদের কাছ থেকে কিন্তু বাইডেন কিন্তু মানে পর্যায়ক্রমে কিন্তু সে জনপ্রিয়তা হারাচ্ছে, এমনকি মুসলিমদের মধ্যে। মুসলিম এবং মিশিগান স্টেটে যেমন হচ্ছে আরবরা কিন্তু মানে এখানে হচ্ছে একটা ডিসাইসিভ রোল প্লে করে, তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে ওরা কিন্তু বাইডেনের জন্য ভোট করবে না। সো এইভাবে যদি মনে করেন যারা বাইডেনের সমর্থক ছিল তারাও যদি নিউট্রাল হয়ে যায়, ট্রাম্প কিন্তু যথেষ্ট জিতার সম্ভাবনা বেড়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে।
দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।